আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান বই থেকে প্রথম অধ্যায় জীবের আবাসস্থল এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আর এই অধ্যায়ে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। চলো তাহলে আমরা দেখে নিই আমাদের এই প্রথম অধ্যায় জীবের আবাসস্থল এই লেখাগুলোতে কি বলা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই অধ্যায়টার নাম হচ্ছে জীবের আবাসস্থল। জীবেরা কোথায় কোথায় বাস করে। আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি একটা পাখি এই গাছের ডালটিতে বাসা বেঁধে রয়েছে। তার মানে আমরা বলতে পারি পাখির আবাসস্থল হচ্ছে গাছে। এরপর এই লেখাটিতে আমাদেরকে এখানে বলা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী সহ আরো অনেক বিচিত্র রকমের জীব নিয়ে জীবজগৎ গঠিত। জীবজগতে বিচিত্র ধরনের উদ্ভিদ ও প্রাণী রয়েছে। তাহলে জীবজগতে আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী দেখতে পাই, যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের এবং বিচিত্র। কোনো কোনো জীব স্থলভাগ বা মাটিতে বাস করে। কিছু কিছু জীব আছে যারা মাটিতে বাস করে। আবার কেউ আবার পানিতে বা মাটি ও পানি উভয় স্থানে বসবাস করে। কোনো কোনো জীবের প্রয়োজন হচ্ছে ছায়াযুক্ত পরিবেশ। কিছু জীবের ছায়াযুক্ত পরিবেশে বাস করতে হয়। আবার কারো প্রয়োজন আলো আছে এমন একটা পরিবেশ। আলো আছে এমন পরিবেশে অনেক প্রাণীর বাস করতে হয়। এই অধ্যায়ে আমরা বিভিন্ন জীবের আবাসস্থল, বিভিন্ন আবাসস্থলের উদ্ভিদ ও প্রাণীর ধরন এবং পরিবেশে তাদের টিকে থাকার কৌশল ইত্যাদি সম্পর্কে জানব। তাহলে আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি আমরা জীবের আবাসস্থল নিয়ে আলোচনা করব। এখানে তোমাদেরকে বলা হচ্ছে যেখানে কোনো জীব স্বচ্ছন্দে বসবাস করতে পারে সেটাই জীবের আবাসস্থল। তাহলে তোমরা ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে জীবের আবাসস্থল মানে কি। জীবের আবাসস্থল হচ্ছে যেখানে কোনো জীব স্বচ্ছন্দে বসবাস করতে পারে সেটাই জীবের আবাসস্থল। যেমন আমরা পাখি দেখি, পাখি গাছের ডালে বাসা বেঁধে থাকতে পছন্দ করে। তাহলে আমরা বলতে পারি পাখির আবাসস্থল হচ্ছে গাছ বা গাছের ডাল। এরপরে আমরা যদি মানুষেরা চিন্তা করি, আমরা মাটির উপরে ঘর তৈরি করে এরপরে বসবাস করতে পছন্দ করি, তাহলে আমাদের আবাসস্থল হচ্ছে মাটির উপরে। এরপর আমরা যদি দেখি পানিতে, পানির মধ্যে মাছ থাকে, মাছেরা যেহেতু পানিতে বাস করতে পারে বা পানিতে স্বচ্ছন্দে বসবাস করতে পারে, তাহলে মাছের আবাসস্থল হচ্ছে পানি। এরপর আমাদেরকে নিচে বলা হচ্ছে জীবের আবাসস্থলগুলো কি কি। জীবের আবাসস্থল কি কি তা আমাদেরকে এখানে বের করতে বলা হয়েছে। আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে, আমাদের এই প্রশ্নটির উত্তর লিখতে হবে। জীবের আবাসস্থলগুলো কি কি। চলো আমি তোমাদেরকে জীবের আবাসস্থলগুলো কি কি তা দেখিয়ে দিচ্ছি। জীবের আবাসস্থল প্রধানত স্থলজ ও জলজ হয়ে থাকে। স্থলজ আবাসস্থলে আমরা দেখতে পাই মাটি বা ভূমির পরিবেশকে স্থলজ আবাসস্থল বলে। বন, তৃণভূমি, মরুভূমি, পাহাড় ইত্যাদি হলো স্থলজ আবাসস্থলের উদাহরণ। তাহলে স্থলজ আবাসস্থল কি? স্থলজ আবাসস্থল হচ্ছে মাটি বা ভূমির পরিবেশকে স্থলজ আবাসস্থল বলে। যেমন বন, তৃণভূমি, মরুভূমি, পাহাড় ইত্যাদি হচ্ছে স্থলজ আবাসস্থলের উদাহরণ। আর আমরা যদি জলজ আবাসস্থল দেখি, জলজ আবাসস্থল হচ্ছে জলজ পরিবেশকে জলজ আবাসস্থল বলে। যেমন পুকুর, নদী, সমুদ্র, খালবিল ইত্যাদি হচ্ছে জলজ আবাসস্থলের উদাহরণ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ জীবের আবাসস্থলগুলো কি কি। জীবের আবাসস্থলগুলো হচ্ছে স্থলজ আবাসস্থল আর জলজ আবাসস্থল। এরপর তোমাদেরকে এখানে একটা কাজ দেওয়া হয়েছে। এই কাজের মধ্যে বলা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কোথায় জন্মে তা খুঁজে বের করো। তাহলে উদ্ভিদ ও প্রাণী কোথায় জন্মে তা আমাদেরকে খুঁজে বের করতে বলা হয়েছে। আমাদেরকে এখানে নিচে বলা হচ্ছে যা করতে হবে এই কাজটি করার জন্য। বিদ্যালয় এবং নিজ বাড়ির আশেপাশে যে সকল উদ্ভিদ ও প্রাণী দেখেছি সেগুলোর নাম এবং এরা কোথায় জন্মেছে বা বাস করে তা নিচের ছকে লেখো। এখানে তোমাদেরকে একটা ছক দেওয়া হয়েছে। এই ছকটার মধ্যে উদ্ভিদ এবং প্রাণী, প্রথমে উদ্ভিদ আর এই পাশে তোমাদেরকে প্রাণীর নাম লিখতে হবে। উদ্ভিদের আবাসস্থল লিখতে হবে এই জায়গায় আর প্রাণীর আবাসস্থল লিখতে হবে এই জায়গায়। চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই ছকটিতে উদ্ভিদ ও প্রাণী কোথায় জন্মে তা খুঁজে বের করে ছকটিকে পূরণ করতে পারো। তার আগে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের জন্য আমাদের চ্যানেলটিতে তোমাদের প্রত্যেকটা বিষয়ের সমাধান আমাদের চ্যানেলে আপলোড করে দিব। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আমরা যদি আমাদের বিদ্যালয়ে বা নিজ বাড়ির আশেপাশে ঘুরি, তাহলে আমরা যেসব উদ্ভিদ ও প্রাণী দেখতে পাই সেগুলোর নাম আমি এখানে তোমাদের জন্য লিখে নিয়েছি। প্রথমে হচ্ছে উদ্ভিদের নাম। উদ্ভিদের নাম হচ্ছে আম গাছ। আম গাছের আবাসস্থল হচ্ছে স্থলভাগ বা মাটি। এরপরে উদ্ভিদের নাম হচ্ছে শাপলা। শাপলার আবাসস্থল হচ্ছে পানি। এরপরে উদ্ভিদের নাম হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতার আবাসস্থল হচ্ছে ছায়াযুক্ত স্থানে। এরপরে আমরা যদি প্রাণীর নাম দেখি, প্রাণী হচ্ছে কুকুর। কুকুরের আবাসস্থল হচ্ছে স্থলভাগ বা মাটি।
এরপরে পাখি, এই প্রাণীটি গাছ বা আকাশে থাকে। এরপরে হচ্ছে কেঁচো, কেঁচোর আবাসস্থল হচ্ছে মাটির নিচে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে তোমাদের বিদ্যালয় বা নিজ বাড়ির আশপাশ থেকে উদ্ভিদ ও প্রাণী দেখে সেগুলির নাম এবং কোথায় জন্মে বা বাস করে তা তোমরা কিভাবে লিখতে পারো। এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে ২ নম্বরে বলা হচ্ছে কয়েকজন সহপাঠীর সাথে ছকের তথ্য নিয়ে আলোচনা করি। আমরা এই ছকটিতে যেই উদ্ভিদের নাম এবং আবাসস্থলগুলো লিখলাম, ওই জীবের নাম এবং আবাসস্থলগুলো নিয়ে আমাদের সহপাঠীর সাথে আলোচনা করতে বলা হয়েছে এবং জীবের আবাসস্থল সম্পর্কে ধারণা স্পষ্ট করি। জীবের আবাসস্থল সম্পর্কে আমরা আমাদের ধারণাটাকে আরও স্পষ্ট করার চেষ্টা করতে হবে। এরপর এখানে তোমাদেরকে সারসংক্ষেপে বলা হচ্ছে বিভিন্ন জীব বিভিন্ন ধরনের আবাসস্থলে জন্মে ও বসবাস করে। জল বা স্থলভেদে যেমন বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে, তেমনি বিভিন্ন ধরনের আবাসস্থলে ভিন্ন ভিন্ন রকমের প্রাণী বাস করে। তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে বিভিন্ন ধরনের আবাসস্থলে ভিন্ন ভিন্ন রকমের প্রাণী বাস করে। আমরা এতক্ষণ পর্যন্ত যে লেখাগুলো পড়লাম ওই লেখাগুলো সম্পর্কে তোমাদেরকে এখানে এই সারসংক্ষেপে বলা হয়েছে যে বিভিন্ন ধরনের আবাসস্থলে বিভিন্ন রকমের প্রাণী বাস করে। এরপরে বলা হচ্ছে বিভিন্ন আবাসস্থলের বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে আরো কিছু জানি। চলো তাহলে আমরা দেখে নিই আমাদের বিভিন্ন আবাসস্থলের বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে জানা যাক। তাহলে জীবের বসবাসের জন্য বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন স্থলজ, জলজ, মেরু অঞ্চলের পরিবেশ। বিভিন্ন ধরনের পরিবেশ বলতে তোমাদেরকে এখানে দেখানো হচ্ছে স্থলজ, জলজ আর মেরু অঞ্চলের পরিবেশ সম্পর্কে। এসব পরিবেশে বসবাসরত প্রাণীদের মধ্যেও ভিন্নতা রয়েছে। পরিবেশের বিভিন্ন আবাসস্থলের যেমন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, তেমনি এখানে বসবাসকারী বিভিন্ন ধরনের প্রাণীর মধ্যেও বৈচিত্র্য লক্ষ্য করা যায়। যেমন আমরা এখানে স্থলজ পরিবেশ সম্পর্কে যদি জানি, ওই স্থলজ আবাসস্থলে বিভিন্ন ধরনের আমরা প্রাণী দেখতে পাই, কিন্তু জলজ পরিবেশে গিয়ে আবার অন্যরকম প্রাণী দেখতে পাই। মেরু অঞ্চলে আবার অন্যরকম প্রাণী আমরা দেখতে পাই। তাহলে এজন্যই আমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে বসবাসকারী বিভিন্ন ধরনের প্রাণীর মধ্যেও বৈচিত্র্য লক্ষ্য করা যায় এই বিভিন্ন ধরনের আবাসস্থলের জন্য। তোমাদেরকে এখানে একটা ছবি দেখানো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমাদেরকে বলা হচ্ছে বিভিন্ন পরিবেশে উদ্ভিদ, বিভিন্ন পরিবেশে উদ্ভিদ দেখতে পাচ্ছি। এখানে মাটির উপরে আমরা গাছ দেখতে পাচ্ছি, আবার পানির মধ্যেও আমরা গাছ দেখতে পাচ্ছি। তাহলে উদ্ভিদ মাটিতে এবং পানিতে উভয় জায়গায় আমরা দেখতে পাই, আর উভয় জায়গাতে উভয় রকমের আমরা এখানে গাছপালা দেখতে পাচ্ছি। এখানে তোমাদেরকে বলা হচ্ছে স্থলজ আবাসস্থল। চলো আমরা স্থলজ আবাসস্থল সম্পর্কে জানার চেষ্টা করি। স্থলজ আবাসস্থল বলতে আমাদেরকে কি বোঝানো হচ্ছে? মাটি বা ভূমির পরিবেশ হলো স্থলজ আবাসস্থল। উদ্ভিদ ও প্রাণীর একটি বড় অংশ স্থলজ পরিবেশে বসবাস করে। স্থলভাগের উদ্ভিদ হলো আম, জাম, কাঁঠাল, নারিকেল, কলা, নিম, করই, মেহগনি ইত্যাদি। তাহলে স্থলজ বা মাটির উপরে যে উদ্ভিদগুলো আমরা দেখতে পাই, এই উদ্ভিদগুলো হচ্ছে আম, জাম, কাঁঠাল, নারিকেল গাছ, কলা গাছ, নিম গাছ, করই গাছ, মেহগনি গাছ। এরকম আমরা আমাদের আশেপাশে যেই মাটির উপরে যে গাছগুলো দেখতে পাই, ওই গাছগুলো হচ্ছে স্থলজ পরিবেশের উদ্ভিদ। এসব বড় বড় উদ্ভিদের নিচে ছায়াযুক্ত স্থান হলো ছোট ছোট উদ্ভিদের আবাস। তাহলে বড় বড় যে উদ্ভিদগুলো আছে, যেমন আম গাছ, আম গাছের ছায়াতে কিছু গাছ জন্মে, ওই গাছগুলো হচ্ছে ওই উদ্ভিদের আবাসস্থল। যেমন বিভিন্ন ধরনের ঘাস বা তৃণজাতীয় উদ্ভিদ আমরা দেখতে পাই আমাদের বড় বড় গাছগুলোর নিচে ঘাস জন্মাতে, ওই ঘাসগুলোর আবাসস্থল হচ্ছে ওই আম গাছ বা বড় বড় যে গাছগুলো আছে ওই গাছগুলোর ছায়া। স্যাঁতসেঁতে ভেজা ও ঠান্ডা স্থানে জন্মে মশ ও ফার্ন জাতীয় উদ্ভিদ। তাহলে আমরা আমাদের বিভিন্ন আশেপাশে বিভিন্ন জায়গায় দেখতে পাই স্যাঁতসেঁতে বা ভেজা ঠান্ডা জায়গা দেখি, ওই জায়গাগুলোতে মশ ও ফার্ন জাতীয় উদ্ভিদ জন্মে। কোনো কোনো উদ্ভিদ আবার বড় উদ্ভিদের গায়ে আশ্রয় নিয়ে বেঁচে থাকে। তাহলে আমরা আবার দেখতে পাই কিছু কিছু উদ্ভিদ আছে, বড় বড় যে গাছগুলো আছে ওই গাছগুলোর উপরে আশ্রয় নিয়ে বেঁচে থাকে, যেমন অর্কিড ও বিভিন্ন ধরনের ফার্ন। তোমরা যদি স্বর্ণলতাকে চিনে থাকো, আমরা দেখতে পাই স্বর্ণলতা বিভিন্ন ধরনের বড়ই গাছ বা বড় ধরনের গাছগুলোর উপরে জন্মে। তাহলে একটা গাছের উপরে অন্য একটা উদ্ভিদ আশ্রয় নিয়ে বেঁচে থাকে। আবার প্রাণীদের মধ্যেও রয়েছে মানুষ, গরু, ছাগল, হাতি, বাঘ, শেয়াল, হাঁস, মুরগি, বিভিন্ন রকমের পাখি, ইঁদুর, কেঁচো, পিঁপড়া ইত্যাদি। এগুলো হচ্ছে সবগুলো প্রাণী। স্থলজ আবাসস্থলের মধ্যেও অনেক বৈচিত্র্য রয়েছে, যেমন বনজ, মরুজ, তৃণভূমি ইত্যাদি। তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে আমাদের এই মাটির উপরের যে জায়গাগুলো এগুলোকেও আবার ভাগ করা যায়। মরুজ, বনজ হচ্ছে বিভিন্ন ধরনের জঙ্গল এলাকা, মরুজ হচ্ছে মরুভূমি এলাকা, তৃণভূমি।
পরবর্তী পৃষ্ঠায় আমাদেরকে এখানে বলা হচ্ছে বনজ আবাসস্থল সম্পর্কে। বনজ আবাসস্থলে যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায়, তখন সেখানে বনের সৃষ্টি হয়। তাহলে তোমাদেরকে বনজ সম্পর্কে এখানে বলা হচ্ছে, যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায়, তখন সেখানে বনের সৃষ্টি হয়। আমরা যদি পার্বত্য অঞ্চলগুলোকে দেখি, যেমন খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, ওই এলাকাগুলোতে প্রচুর পরিমাণে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে এবং ওই স্থানগুলোতে বনের সৃষ্টি হয়। যেমন এখানে আমাদেরকে বলা হচ্ছে আমাদের দেশের শালবন, সুন্দরবন, ওই এলাকাগুলো দেখতে পারো। বনের উদ্ভিদ সমূহের মধ্যে শাল বা গজারি, মেহগনি, সুন্দরী, গেওয়া, গর্জন অন্যতম। এছাড়াও আছে গুল্ম, তৃণ, মশ ও ফার্ন জাতীয় উদ্ভিদ। বনজ পরিবেশে অনেক প্রাণীও বসবাস করে। আমাদের সুন্দরবনে বাঘ, হরিণ, বানর, কুমির ও বিভিন্ন ধরনের পাখির আবাসস্থল। তাহলে আবার ওই বনজ আবাসস্থলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের পাখি, বাঘ, হরিণ, বানর, কুমির এই প্রাণীদের আবাসস্থল দেখতে পাই। তোমাদেরকে এখানে পাশে একটা ছবি দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছ? এখানে আমরা এই ছবিটাকে যদি সুন্দরবনের একটা জায়গা নিয়ে চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাই আমাদের ওই এলাকাগুলোতে সুন্দরবনের মধ্যে বাঘ থাকে, এরপরে হরিণ থাকে, গাছের মধ্যে বানর থাকে, তারপরে পানিতে কুমির থাকে। এছাড়া গাছপালার উপরে বিভিন্ন ধরনের পাখিদের বাসা থাকে। এখানে তোমাদেরকে বলা হচ্ছে ব্যাঙ উভচর প্রাণী। শিশু অবস্থায় ব্যাঙাচি, একদম ছোট বাচ্চা অবস্থায় ব্যাঙাচি আকারে থাকে। এরা পানিতে থাকে ওই সময়। বড় হয়ে মাটি ও পানি উভয় স্থানে বসবাস করে। তাহলে বড় হওয়ার পর বা পূর্ণ ব্যাঙ হওয়ার পরে এরা মাটিতেও থাকতে পারে, আবার পানিতেও থাকতে পারে। সাপ, ইঁদুর, কাঁকড়া মাটির গর্তে বাস করে। তাহলে আমরা যেই সাপ, ইঁদুর, কাঁকড়া দেখতে পাই, এই প্রাণীগুলো মাটির গর্তে বাস করে। আমাদের দেশে হাতির আবাসস্থল হলো চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমি। তাহলে চট্টগ্রাম আর পার্বত্য চট্টগ্রামের বনভূমিতে হাতি রয়েছে। আমাদের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার শুধু সুন্দরবনেই বাস করে। তাহলে আমাদের যে জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার আছে, ওই রয়্যাল বেঙ্গল টাইগার শুধুমাত্র সুন্দরবনেই বাস করে। এরপরে আমরা দেখে নিই তৃণভূমি। তৃণভূমিতে তোমাদেরকে এখানে বলা হচ্ছে স্থলজ পরিবেশের মধ্যে অনেক স্থানে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘাস জাতীয় উদ্ভিদের প্রাধান্য থাকে। এই ধরনের আবাসকে বলে তৃণভূমি। এখানে থাকে শন, নলখাগড়া, বিরুৎ, গুল্ম জাতীয় উদ্ভিদ। প্রাণীদের মধ্যে থাকে হরিণ, কুকুর, খরগোশ, শেয়াল, বাজপাখি, পেঁচা, হায়না ইত্যাদি। তাহলে তৃণভূমিতে আমরা দেখতে পাই হরিণ, কুকুর, খরগোশ, শেয়াল, বাজপাখি, পেঁচা, হায়না এগুলো বাস করে। এরপরে আমরা দেখে নিই মরুজ আবাসস্থল। মরুজ আবাসস্থলে কি কি থাকে? মরুজ আবাসস্থল বলতে তোমাদেরকে মরুভূমির কথা বলা হচ্ছে, যেখানে শুধুমাত্র বালু আর বালু, মাঝে মধ্যে আমরা কিছু গাছ দেখতে পাই। আর এই মরুভূমি হলো স্থলজ আবাসস্থলের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল। উচ্চ তাপমাত্রা, এখানে প্রচুর পরিমাণে গরম থাকে। এরপরে হচ্ছে কম বৃষ্টিপাত হয়, একদম বৃষ্টিপাত কম হয়। দিন ও রাতের তাপমাত্রা ব্যাপক পার্থক্য। শুষ্ক আবহাওয়া মরুজ আবাসস্থলের প্রধান বৈশিষ্ট্য। খেজুর, ফণিমনসা সহ বিভিন্ন ধরনের ক্যাকটাস ও গুল্ম জাতীয় এই অঞ্চলের উদ্ভিদ। তাহলে এই মরু অঞ্চলে আমরা খেজুর, ফণিমনসা সহ বিভিন্ন ধরনের ক্যাকটাস ও গুল্ম এই অঞ্চলের উদ্ভিদ হিসেবে দেখতে পাই। এরপরে বলা হয়েছে মরুজ আবাসস্থলের প্রাণীদের মধ্যে রয়েছে উট, গিরগিটি, টিকটিকি, সান্ডা ও বিভিন্ন ধরনের পতঙ্গ। তাহলে আমরা দেখতে পাই আমাদের মরু অঞ্চলগুলোতে যে প্রাণীগুলো আছে, ওই প্রাণীগুলো হচ্ছে উট, গিরগিটি, টিকটিকি, সান্ডা আর বিভিন্ন ধরনের পতঙ্গ। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে এখানে একটা ছবি দেখানো হচ্ছে মরুভূমির। এই মরুভূমির মধ্যে শুধুমাত্র বালু আর বালু। আর কিছু কিছু জায়গায় আমরা খেজুর, ফণিমনসা সহ গাছ দেখতে পাই। আর উট দেখতে পাচ্ছি আমরা মরুভূমিতে। বিভিন্ন ধরনের সান্ডা থাকে, গিরগিটি থাকে, টিকটিকি থাকে আর বিভিন্ন ধরনের পতঙ্গ থাকে। এরপর পরবর্তী পৃষ্ঠায় আমাদেরকে এখানে মেরু অঞ্চল সম্পর্কে দেখানো হচ্ছে। পৃথিবীর কোনো কোনো অঞ্চল বরফে ঢাকা থাকে, যেমন মেরু অঞ্চল। মেরু অঞ্চলের প্রত্যেকটা জায়গায় বরফ দিয়ে ঢাকা থাকে। এ অঞ্চলে খুবই কম উদ্ভিদ জন্মে। এদের মধ্যে আছে আর্কটিক উইলো, কটন গ্রাস ও লাইকেন জাতীয় উদ্ভিদ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ মেরু অঞ্চলে যেই গাছগুলো জন্মে, এই গাছগুলোর মধ্যে আর্কটিক উইলো, কটন গ্রাস ও লাইকেন জাতীয় উদ্ভিদ পাওয়া যায়। কিছু অন্যান্য বৈশিষ্ট্যের প্রাণী এ অঞ্চলে বাস করে। তাহলে যেগুলো হচ্ছে শ্বেত ভাল্লুক, সাদা রঙের যে ভাল্লুকগুলো আছে, এই ভাল্লুকগুলো এই বরফ অঞ্চলে থাকে। এরপর হচ্ছে সিল, পেঙ্গুইন, এই প্রাণীগুলো এই মেরু অঞ্চলের প্রাণী।
এরপরে আমরা দেখে নিই জলজ আবাসস্থল। জলজ আবাসস্থল সম্পর্কে আমাদেরকে এখানে বলা হচ্ছে সারা বছর পানি থাকে এমন আবাসস্থলগুলোই জলজ আবাসস্থল। যেমন সমুদ্র, নদী, পুকুর, খাল-বিল ইত্যাদি হলো জলজ আবাসস্থল। আমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছি এখানে একটা নদী অথবা পুকুর। এই পুকুরের মধ্যে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ এবং প্রাণী দেখতে পাচ্ছি। মাছ, সাপ, এরপর হচ্ছে শাপলা। এসব আবাসস্থলে পরিবেশেরও ভিন্নতা রয়েছে। এর মধ্যে একটি হলো স্বাদু পানির জলজ পরিবেশ। তাহলে এই পানির মধ্যে একটা হচ্ছে স্বাদু পানি বা মিঠা পানি। যেমন এই পানিগুলো পাওয়া যায় নদী, পুকুর, খাল, বিল ইত্যাদিতে। এই পরিবেশে জন্মানো বিভিন্ন উদ্ভিদের মধ্যে রয়েছে শাপলা, পদ্ম, কচুরিপনা, ক্ষুদিপনা, টোপাপানা ও বিভিন্ন ধরনের শৈবাল। প্রাণীদের মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস সহ অনেক ধরনের মাছ। কুমির, কাছিম, কাঁকড়া, শামুক, ঝিনুক, চিংড়ি ইত্যাদি থাকে। তাহলে আমরা এখানে জলজ আবাসস্থলের মধ্যে মিঠা পানির বা স্বাদু পানির যেই প্রাণীগুলো এবং উদ্ভিদগুলো তা দেখে ফেললাম। এখন আবার আমরা দেখব আমাদের এই জলজ আবাসস্থলের মধ্যে সামুদ্রিকের যে আবাসস্থল আছে ওই আবাসস্থল সম্পর্কে। তাহলে সামুদ্রিক আবাসস্থলের মধ্যে আমরা বলতে পারি এখানে জলজ পরিবেশ হলেও সমুদ্রের পানি, নদী, পুকুর, খাল ও বিলের পানি থেকে আলাদা। সমুদ্রের পানি লবণাক্ত থাকে। এই পানিতে যে সকল উদ্ভিদ ও প্রাণী বাস করে তারা সাধারণত নদী, পুকুর বা খাল-বিলে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীদের থেকে আলাদা। সামুদ্রিক পরিবেশের প্রধান উদ্ভিদ হলো বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল, যেমন লেমিনারিয়া, সার্গাসাম। এছাড়াও সামুদ্রিক ঘাস, এর মধ্যে রয়েছে জস্টেরা, হ্যালোডিউল ইত্যাদি। তাহলে তোমরা এই সামুদ্রিক যেই উদ্ভিদগুলো আছে এই উদ্ভিদগুলোর নামগুলোকে ভালোভাবে দেখে নিবে। এখানে তোমাদেরকে সামুদ্রিক উদ্ভিদের মধ্যে বলা হচ্ছে লেমিনারিয়া, সার্গাসাম, এরপরে হচ্ছে সামুদ্রিক ঘাস যেমন জস্টেরা, হ্যালোডিউল ইত্যাদি। সামুদ্রিক প্রাণীগুলোকে দেখি। প্রাণীদের মধ্যে রয়েছে তিমি, ডলফিন, অক্টোপাস, হাঙর, লাল কাঁকড়া, তারা মাছ, জেলি, জেলিফিশ সহ অসংখ্য প্রজাতির মাছ। সমুদ্রের লোনা পানির মাছের মধ্যে প্রধান হলো রূপচাঁদা, লইট্টা, লাক্ষা, কোরাল, স্যামন, টুনা, ইলিশ ইত্যাদি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে সামুদ্রিক যে প্রাণীগুলো আছে এই প্রাণীগুলোর নাম দেওয়া হয়েছে ডলফিন, অক্টোপাস, হাঙর, লাল কাঁকড়া, তারা মাছ, জেলিফিশ সহ অসংখ্য প্রজাতির মাছ। আর তোমাদেরকে প্রধান প্রাণীগুলোর মধ্যে দেখানো হচ্ছে রূপচাঁদা, লইট্টা, লাক্ষা, কোরাল, স্যামন, টুনা, ইলিশ এই মাছগুলো। এরপরে আমরা দেখে নিই জলাভূমি। জলাভূমিতে কিছু কিছু নিচু এলাকা বছরের বেশিরভাগ সময় জলমগ্ন থাকে। জলমগ্ন মানে হচ্ছে কিছু কিছু জায়গায় পানি থাকে আর বাকি সময় থাকে শুষ্ক। এদের বলে জলাভূমি। এসব এলাকায় ঋতু অনুযায়ী উদ্ভিদ ও প্রাণীর উপস্থিতি ভিন্ন ভিন্ন হয়। বাংলাদেশের হাওর বাওর এ ধরনের জলাভূমি। এ ধরনের জলাভূমি স্বাদু পানির হতে পারে, যেমন রাতারগুল, হাকালুকি হাওর এ ধরনের জলাভূমি। তাহলে আমাদেরকে এখানে বলা হচ্ছে রাতারগুল আর হাকালুকি হাওর এই ধরনের জলাভূমি সম্পর্কে তোমাদেরকে বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে আবার নোনা পানির জলাভূমিও হতে পারে। তাহলে স্বাদু পানির জলাভূমিগুলো হচ্ছে রাতারগুল, হাকালুকি হাওর এই ধরনের জলাভূমি। আবার নোনা পানিরও কিন্তু জলাভূমি আছে। এই জলাভূমিগুলো হচ্ছে সুন্দরবন। পানির গভীরতার সাথে সাথে এখানে জীববৈচিত্র্যের পরিবর্তন হয়। এখনকার বিশেষ উদ্ভিদ হলো কলমি, হেলেঞ্চা, হিজল, করজ, বরুণ ইত্যাদি। এই পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী যেমন মাছ, সাপ, ব্যাঙ এবং জলচর পাখি দেখা যায়। তাহলে আমরা এখানে আমাদের জীবের আবাসস্থল সম্পর্কে জেনে ফেললাম। এখন আমরা দেখব ২ নম্বরে থাকা জীবের অভিযোজন সম্পর্কে। জীবের অভিযোজন সম্পর্কে আমাদেরকে এই লেখাগুলোতে বলা হয়েছে নির্দিষ্ট বাসস্থানের বা পরিবেশের সাথে জীবের খাপ খাইয়ে বেঁচে থাকার প্রক্রিয়াকে অভিযোজন বলে। তাহলে অভিযোজন কাকে বলে? নির্দিষ্ট বাসস্থানের বা পরিবেশের সাথে জীবের খাপ খাইয়ে বেঁচে থাকার প্রক্রিয়াকে অভিযোজন বলে। এরপরে বলা হচ্ছে পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের উদ্ভিদের মধ্যে বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রাণীদের মধ্যেও বাহ্যিক এবং অভ্যন্তরীণ গঠনগত নানা রকম পরিবর্তন দেখা যায়। তাহলে এখানে আমাদেরকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নে বলা হচ্ছে বিভিন্ন পরিবেশে জীব কিভাবে নিজেকে খাপ খাওয়ায়। তাহলে আমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলোকে লিখতে হবে। বিভিন্ন পরিবেশে আমরা বিভিন্ন যে পরিবেশ দেখতে পাই এই পরিবেশে জীব কিভাবে খাপ খাওয়ায় আমরা চলো দেখে নিই কিভাবে আমরা এই প্রশ্নের উত্তরটিকে লিখতে পারি। আমরা এই প্রশ্নের উত্তরটাকে যেভাবে লিখতে পারি
বিভিন্ন পরিবেশে জীব মূলত অভিযোজনের মাধ্যমে নিজেকে খাপ খাইয়ে নেয়, যা তাদের শারীরিক গঠন, শারীরবৃত্তীয় প্রক্রিয়া এবং আচরণের পরিবর্তন ঘটায়। এই প্রক্রিয়ার মাধ্যমে তারা খাদ্য গ্রহণ, আত্মরক্ষা এবং বংশবৃদ্ধির জন্য পরিবেশের সাথে খাপ খাইয়ে বেঁচে থাকে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা তোমাদের এই প্রশ্নের উত্তরটিকে লিখতে পারো। এরপরে তোমাদেরকে এখানে একটা কাজ দেওয়া হয়েছে। এই কাজটিতে বলা হচ্ছে জীবের অভিযোজন কৌশল অনুসন্ধান। তাহলে জীবের অভিযোজন কৌশল আমাদেরকে অনুসন্ধানের কাজ দেওয়া হয়েছে। এই কাজটি করতে আমাদের যা যা লাগবে: কুচুরিপনা, এরপরে হচ্ছে মুরগি ও হাঁসের পায়ের চিত্র। তাহলে কুচুরিপনা লাগবে আর মুরগি ও হাঁসের পায়ের চিত্র প্রয়োজন। আমাদের এই কাজটি করার জন্য যা যা করতে হবে: প্রথমটা হচ্ছে কুচুরিপানা এক ধরনের জলজ উদ্ভিদ, এরা পানিতে ভেসে থাকে। কুচুরিপানা ভালো করে পর্যবেক্ষণ করি। তোমরা যদি এই কুচুরিপানাটাকে ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই কুচুরিপানাটা পানিতে ভেসে আছে। কিন্তু কিভাবে ভেসে আছে? এখানে আমরা যে কাণ্ডটা দেখতে পাচ্ছি, এই কাণ্ডটা একটু মোটা। এই কাণ্ডর ভিতরে ফাঁকা জায়গা আছে। যেহেতু এই কাণ্ডের ভিতরে ফাঁকা জায়গা আছে বা বায়ু কুঠুরিযুক্ত আছে, এজন্য এই কুচুরিপানাটা পানির উপরে ভেসে থাকতে পারে। এরপর 2 নম্বরে বলা হচ্ছে, আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি এদের কাণ্ডে প্রচুর পরিমাণে ফাঁপা অংশ থাকে। কুচুরিপানায় এই ফাঁপা অংশ থাকার কারণ কি? আমরা কুচুরিপানাকে যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে কুচুরিপানাতে লক্ষ্য করব যে কুচুরিপানার কাণ্ডে প্রচুর পরিমাণে ফাঁপা অংশ থাকে, ভেতরের অংশটা ফাঁকা থাকে। কুচুরিপানার এই ফাঁপা অংশ থাকার কারণ কি প্রশ্ন করা হচ্ছে। কুচুরিপানায় এই ফাঁপা অংশ থাকা সম্পর্কিত ধারণা নিচের ফাঁকা জায়গায় লিখতে বলা হচ্ছে। চলো আমরা কুচুরিপানাকে ভালোভাবে দেখে নেই। এরপর এই কুচুরিপানার কাণ্ডে যে ফাঁপা অংশ আছে, এই ফাঁপা অংশ থাকার কারণ আমাদেরকে এই ফাঁকা জায়গায় লিখতে হবে। চলো তাহলে কিভাবে এই ফাঁকা জায়গার মধ্যে এই কথাগুলোকে লিখতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা এই ছকটির মধ্যে লিখতে পারি কুচুরিপানার ফাঁপা অংশ থাকার কারণ। কুচুরিপানা ফাঁপা অংশ থাকার কারণ হচ্ছে কুচুরিপানা একটি জলজ উদ্ভিদ। এর কাণ্ড ও পাতার বোটা বেশ ফাঁপা ও বায়ু কুঠুরিযুক্ত থাকে। এর কারণ হলো ফাঁপা অংশে বাতাস জমা থাকে, যা উদ্ভিদটিকে পানির উপর ভেসে থাকতে সাহায্য করে। এই বায়ুকুঠুরিগুলো উদ্ভিদকে হালকা রাখে, ফলে এটি সহজেই স্রোতের সাথে মানিয়ে নিতে পারে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কুচুরিপানার ফাঁপা অংশ থাকার কারণ কি। এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে বলা হচ্ছে 3 নম্বরে, বাস্তবে বা ছবিতে মুরগি এবং হাঁসের পায়ের আঙ্গুলের মধ্যে ভিন্নতা পর্যবেক্ষণ করি। তোমরা যদি এই মুরগির পাগুলোকে ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই মুরগির পাগুলো হচ্ছে নখরযুক্ত। আঙ্গুলের মতো করে প্রত্যেকটাতে নখ আছে। এই নখ দিয়ে তারা মাটি খুঁড়ে খাবার বের করতে পারে। এছাড়াও শক্তভাবে মাটিতে যাতে দাঁড়িয়ে থাকতে পারে, এজন্য মুরগির পাগুলো হচ্ছে এরকম। আর আমরা হাঁসের পাগুলো যদি দেখি তাহলে তোমরা দেখতে পাবে এই হাঁসের পায়ের আঙ্গুলের মধ্যে এখানে পাতলা পর্দা আছে। একটা আঙ্গুলের সাথে আর একটা আঙ্গুল জোড়া লাগানো এই পর্দার মাধ্যমে। এই যে পর্দাগুলো আছে, এই পর্দাগুলো থাকার কারণেই কিন্তু হাঁস পানিতে সাঁতার কাটতে পারে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ হাঁস আর মুরগির মধ্যে পায়ের ভিন্নতার কারণ। হাঁস তার পা দিয়ে পানিতে সাঁতার কাটতে পারে, আর মুরগি তার এই নখরযুক্ত আঙ্গুলগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের খাবার মাটি থেকে খুঁড়ে বের করে আনতে পারে। আর এই ভিন্নতার কারণ নিচের খালি জায়গায় লিখে রাখতে বলা হয়েছে। চলো আমরা প্রথমে হাঁস এবং মুরগির আঙ্গুলের মধ্যে যেই ভিন্নতা রয়েছে এই ভিন্নতাগুলোকে পর্যবেক্ষণ করার চেষ্টা করি। আমাদেরকে বলা হয়েছে বাস্তবে বা ছবিতে মুরগি এবং হাঁসের পায়ের আঙ্গুলের মধ্যে ভিন্নতা পর্যবেক্ষণ করি। এই ভিন্নতার কারণ আমাদেরকে এই খালি ঘরটাতে লিখে রাখতে বলা হয়েছে। তাহলে মুরগি ও হাঁসের পায়ের আঙ্গুলের ভিন্নতার কারণ, যদি আমরা প্রথমে মুরগির পা দেখি, মুরগির পা শক্ত, নখরযুক্ত এবং আঙ্গুলগুলো আলাদা থাকে। এর কারণ হলো মুরগি ডাঙায় বা মাটিতে বাস করে। এই নখ দিয়ে তারা মাটি খুঁড়ে খাবার বের করতে পারে এবং শক্তভাবে মাটিতে দাঁড়িয়ে থাকতে পারে। আর হাঁসের পাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই হাঁসের পায়ের আঙ্গুলগুলো পাতলা চামড়া বা পর্দা দিয়ে জোড়া লাগানো। এটি অনেকটা নৌকার লগির মতো কাজ করে, যা হাঁসকে পানিতে সহজে সাঁতার কাটতে সাহায্য করে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা মুরগি ও হাঁসের পায়ের আঙ্গুলের ভিন্নতার কারণ কিভাবে লিখতে পারো। এরপর তোমাদেরকে এখানে 4 নম্বরে বলা হচ্ছে কয়েকটি দল গঠন করে উপরের কাজ দুটো নিয়ে আলোচনা করি। তাহলে আমাদেরকে আমাদের নিজেদের মধ্যে একটা দল গঠন করতে বলা হয়েছে। এরপর উপরে যে কাজগুলো আমরা করলাম ওই কাজগুলো নিয়ে আমাদেরকে আলোচনা করতে বলা হয়েছে। 5 নম্বরে বলা হচ্ছে শ্রেণীতে দলের কাজ উপস্থাপন করি। উপস্থাপনের পর সহপাঠী ও শিক্ষকের মতামতের আলোকে কাজের সংশোধন প্রয়োজন হলে তা লিখে রাখি। এখন তোমাদেরকে এখানে একটা সারসংক্ষেপ দেখানো হয়েছে।
বলা হচ্ছে কুচুরিপানার মধ্যে যে ফাঁপা অংশ থাকে তাকে বায়ুকঠুরি বলে। বায়ুকঠুরিতে কুচুরিপানাকে জলজ পরিবেশে ভেসে থাকার সাহায্য করে। বায়ুকঠুরি জলজ পরিবেশে উদ্ভিদ একটি অভিযোজন। তাহলে এই বায়ুকঠুরি জলজ পরিবেশে উদ্ভিদের একটা অভিযোজন। এরপরে মুরগির পাগুলো শক্ত, লম্বা এবং শক্ত নখরযুক্ত হয়। ফলে মুরগি মাটি খুঁড়ে পোকা বের করে খেতে পারে। হাঁসের পাগুলো পাতার মধ্যে পর্দা বিশিষ্ট। এতে হাঁস সহজে পানিতে সাঁতার কাটতে পারে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই ভিন্নতাগুলো কেন আর এই ভিন্নতাগুলো কি। এরপরে নিচে তোমাদেরকে বলা হচ্ছে জীবের অভিযোজন সম্পর্কে আরো কিছু জানি। তাহলে চলো আমরা জীবের অভিযোজন সম্পর্কে আরো কিছু জেনে নেই। জীবের অভিযোজন সম্পর্কে তোমাদেরকে এখানে বলা হয়েছে কোন জীব যে নির্দিষ্ট পরিবেশে বসবাস করে সেই পরিবেশে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য নিজের গঠন ও শরীরবৃত্তীয় কাজের পরিবর্তন ঘটায়, একে অভিযোজন বলে। মূলত বাসস্থান, আত্মরক্ষা, প্রজনন বা বংশবৃদ্ধির জন্য জীবে এসব পরিবর্তন ঘটে থাকে। তাহলে অভিযোজন কেন ঘটে? বাসস্থান, আত্মরক্ষা, প্রজনন বা বংশবৃদ্ধির জন্য জীবে এসব পরিবর্তন ঘটে থাকে। চলো এবার আমরা দেখে নেই স্থলজ পরিবেশ। এই স্থলজ পরিবেশে আমাদেরকে এখানে এই লেখাগুলোতে বলা হয়েছে স্থলজ আবাসস্থলের মধ্যে প্রধান হলো বনজ পরিবেশ। বনজ পরিবেশে এখানে প্রচুর পরিমাণে বৃক্ষ জাতীয় উদ্ভিদ জন্মে। এদের কাণ্ড শক্ত ও মোটা এবং শাখা প্রশাখাযুক্ত। এদের মূল ও মোটা, শক্ত ও বিস্তৃত শাখা প্রশাখাযুক্ত। ফলে এরা কাণ্ডকে দৃঢ়ভাবে মাটির সাথে আটকে রাখতে পারে। শীতকালে বায়ু শুষ্ক থাকায় উদ্ভিদের পাতার মাধ্যমে পানি বের হয়ে যাওয়ার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি। তাহলে তোমরা এই লেখাগুলোকে ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আমরা বড় বড় যেই উদ্ভিদগুলো দেখতে পাই, এই উদ্ভিদগুলোর আমরা যে ডালপালা দেখতে পাই, এই ডালপালাগুলো হচ্ছে অনেক শক্ত এবং মোটা। এদের মূলও মোটা। আমরা যেই গাছের শিকড়গুলো দেখতে পাই, ওই শিকড়গুলোও মোটা আর শক্ত আর বিস্তৃত। অনেক জায়গা জুড়ে এই গাছগুলোর শিকড়কে ছড়িয়ে রাখা হয়। ফলে এরা ধীরভাবে মাটির সাথে আটকে থাকে অনেক শক্তভাবে। তুমি চাইলেই একটা বড় গাছকে নাড়াতে পারবে না, কিন্তু একটা ছোট গাছকে খুব সহজেই নাড়াতে পারবে। শীতকালে বায়ু শুষ্ক থাকার কারণে এই গাছগুলো বা এই উদ্ভিদগুলো পাতার মাধ্যমে পানি বের হয়ে যায়, আর এই পানি বের হয়ে যাওয়ার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে থাকে। এতে পানি শূন্য হয়ে উদ্ভিদের মৃত্যু হতে পারে। এরকম বিপদ হতে রক্ষা পেতে কোনো কোনো উদ্ভিদ শীতকালে পাতা ঝরিয়ে ফেলে। পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে ছবি দেখানো হচ্ছে। ছবিতে এখানে তোমাদেরকে বলা হচ্ছে তীক্ষ্ণ ঠোঁট। আমরা দেখতে পাচ্ছি এই ছবিটাতে তীক্ষ্ণ ঠোঁট আছে, যাতে এই প্রাণীটি বিভিন্ন ধরনের শিকার করে বেঁচে থাকতে পারে। এরপরে হচ্ছে ধারালো নখর। তোমরা দেখতে পাচ্ছ এখানে ধারালো নখর আছে, যা দিয়ে বিভিন্ন ধরনের প্রাণীকে ধরে রাখতে পারে অথবা মাটি খুঁড়ে বিভিন্ন ধরনের অন্যান্য যে প্রাণীগুলো আছে ওই প্রাণীগুলোকে ধরে খেতে পারে। এরপরে দাঁত। তোমরা যদি এই বাঘের এখানে এই বাঘটির ধারালো দাঁত আছে, এই দাঁত দিয়ে বিভিন্ন ধরনের প্রাণী শিকার করে। বলা হচ্ছে বনজ পরিবেশের প্রাণীদের শ্বাসকার্য চালানোর জন্য শক্তিশালী ফুসফুস থাকে। দ্রুত ও দীর্ঘ পথ চলাচলের জন্য এদের পা অনেক শক্তিশালী হয়। শিকার ধরা ও মাংস ছিঁড়ে খাওয়ার জন্য এদের তীক্ষ্ণ ধারালো নখ ও দাঁত থাকে। বনজ পরিবেশের অন্যতম প্রাণী হলো পাখি। তাহলে বনজ পরিবেশে সবচাইতে আমরা যে প্রাণীটা দেখতে পাই, এই প্রাণীটা হচ্ছে পাখি। পাখিরা মূলত আকাশচারী। পাখিরা মূলত আকাশেই উড়ে বেড়াতে পছন্দ করে। এদের ডানা আছে, হাড়ে মজ্জা কম থাকায় দেহ হালকা হয়। তাহলে পাখিদের দেহ হচ্ছে হালকা। আবার দেহে বায়ুভর্তি থলি থাকে। দেহের মধ্যে আবার বাতাস ভর্তি থলি থাকে, যা উড়তে সহায়তা করে। শিকারী পাখি যেমন ঈগলের শিকার ধরার জন্য তীক্ষ্ণ দৃষ্টিশক্তি। আমরা যে ঈগল পাখির কথা জানি, ওই ঈগল পাখির চোখের ক্ষমতা অনেক বেশি, তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন। ধারালো বড়শির মতো বাঁকানো ঠোঁট। ঠোঁট থাকে খুবই ধারালো। আমরা এখানে এই ঠোঁটটিতে দেখতে পাচ্ছি ধারালো ঠোঁট। নখরযুক্ত পা। তোমরা দেখতে পাচ্ছ নখরযুক্ত পা। শক্তিশালী ডানা রয়েছে। বনের কিছু প্রাণী যেমন গিরগিটি ও প্রজাপতি যে পরিবেশে বাস করে আত্মরক্ষার জন্য সেই পরিবেশের বর্ণ ধারণ করতে পারে। তাহলে গিরগিটি আর প্রজাপতি, এই গিরগিটি আর প্রজাপতি যেই পরিবেশে থাকবে ওই পরিবেশের যে বর্ণ বা রং আছে ওই পরিবেশের মতো করে বর্ণ ধারণ করতে পারে নিজের আত্মরক্ষার জন্য। এরপরে এখানে বলা হচ্ছে মরুজ পরিবেশের কম বৃষ্টিপাত এবং উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার কারণে উদ্ভিদগুলো ছোট ছোট ঝোপঝাড়ের মতো হয়। আমরা যে মরুজ পরিবেশ সম্পর্কে পড়েছিলাম, ওই মরুজ পরিবেশের মধ্যে যে গাছগুলো আছে ওই গাছগুলো থাকে ছোট ছোট আর ঝোপঝাড়ের মতো। পানি জমা করে রাখার জন্য এসব গাছের পাতা ও কাণ্ড মোটা, চ্যাপ্টা এবং রসালো হয়,
তাহলে মরু অঞ্চলের যেই উদ্ভিদগুলো আছে ওই উদ্ভিদগুলো পানি জমা রাখার জন্য এই গাছগুলোর কাণ্ড মোটা, চ্যাপ্টা এবং রসালো হয়ে থাকে। আত্মরক্ষার জন্য কোনো কোনো গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়। তাহলে গাছেরও বা উদ্ভিদেরও আত্মরক্ষার প্রয়োজন হয়। আর এই আত্মরক্ষার জন্য ওই গাছগুলোর পাতাতে কাঁটা যুক্ত থাকে। যেমন বিভিন্ন ধরনের ক্যাকটাস, খেজুর ইত্যাদি। তাহলে ক্যাকটাস অথবা আমরা বলতে পারি খেজুর গাছ, এই গাছগুলোতে কাঁটাযুক্ত থাকে। মরুজ পরিবেশের প্রাণীরা শরীরে পানি ও খাদ্য সঞ্চয় করে রাখতে পারে। তাহলে মরুভূমির যেই প্রাণীগুলো আছে এই প্রাণীগুলো তাদের শরীরের মধ্যে খাদ্য এবং পানি সঞ্চয় করে রাখতে পারে। যেমন উট সূর্যতাপ থেকে বাঁচার জন্য ছোট ছোট প্রাণীরা মাটির নিচে গর্ত করে বাস করে। তাহলে সূর্যের যে তাপ থাকে ওই তাপ থেকে বাঁচার জন্য ছোট ছোট যে প্রাণীগুলো আছে ওই প্রাণীগুলো মাটির নিচে গর্ত করে এরপরে বসবাস করে। তোমরা দেখতে পাচ্ছ মরুভূমির উদ্ভিদ তোমাদেরকে এখানে দেখানো হচ্ছে, আর মরুভূমির প্রাণী তোমাদেরকে দেখানো হচ্ছে। মরুভূমির প্রাণীটি হচ্ছে উট, মরুভূমির প্রাণীটি হচ্ছে উট, আর মরুভূমির উদ্ভিদটা হচ্ছে ক্যাকটাস গাছ। এরপরে বলা হচ্ছে স্থলজ পরিবেশের মেরু অঞ্চলে বরফে ঢাকা থাকে। এরূপ পরিবেশ খুবই কম উদ্ভিদ জন্মে। এরা তীব্র ঠান্ডা সহ্য করতে পারে। এখানে কিছু অনন্য বৈশিষ্ট্যের প্রাণী বাস করে। তীব্র ঠান্ডায় উষ্ণ থাকার জন্য এসব প্রাণীদের শরীরের চামড়ার নিচে পুরো চর্বির স্তর থাকে। তাহলে এই মেরু অঞ্চলে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ার কারণে ওই প্রাণীদের চামড়ার নিচে পুরো চর্বির স্তর থাকে, মোটা চর্বির স্তর থাকে। এদের অধিকাংশই বরফের মতো সাদা। তোমরা যদি এখানে একটা ছবি আছে এই ছবিটাকে ভালোভাবে দেখো, দেখতে পাচ্ছ ভাল্লুক আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে কালো রঙের থাকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেরু অঞ্চলের যেই ভাল্লুকটা আছে এই ভাল্লুকটা একদম সাদা রঙের। তাহলে সাদা লোমযুক্ত হওয়ায় সহজেই লুকিয়ে থেকে আত্মরক্ষা ও শিকার করতে পারে। এদের লম্বা বাঁকানো এবং শক্তিশালী পা বরফে চলার জন্য অভিযোজিত হয়। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই মেরু অঞ্চলের প্রাণী সম্পর্কেও জেনে ফেললাম। এরপর তোমাদেরকে এখানে জলজ পরিবেশের প্রাণী সম্পর্কে বলা হচ্ছে যে জলজ পরিবেশে পানির ঢেউয়ের সাথে খাপ খাওয়ানোর জন্য উদ্ভিদ দেহ নরম হয়, মূল সংক্ষিপ্ত হয়, ভেসে থাকার জন্য প্রচুর বায়ু কুঠুরি থাকে, অধিকাংশ ক্ষেত্রে অঙ্গজ বংশ বৃদ্ধি করে। পানির ঢেউয়ের সাথে খাপ খাওয়ানোর জন্য মাছের দেহের মধ্যভাগ চ্যাপ্টা এবং মাথা ও লেজের দিকে সরু থাকে। তাহলে আমরা পানির মধ্যে যেই মাছ দেখতে পাই ওই মাছগুলো ঢেউয়ের সাথে খাপ খাওয়ানোর জন্য এই মাছের দেহের মধ্যভাগ চ্যাপ্টা থাকে, মাথা ও লেজের দিকে সরু থাকে। পানিতে বেঁচে থাকা ও চলাফেরার জন্য এদের দেহে বায়ুথলি বা পটকা থাকে। তাহলে মাছেরা যাতে পানির মধ্যে সহজে চলাফেরা করতে পারে এজন্য তাদের শরীরের মধ্যে বায়ুথলি বা পটকা থাকে। পাখনা ও লেজ এদের সাঁতার কাটতে সাহায্য করে। এরা ফুলকা দিয়ে পানিতে থাকা অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায়। এখানে এই প্রথম সোপাটি তোমাদেরকে বলছে মাছ পানিতে কিভাবে অক্সিজেন নেয়। প্রশ্ন করা হচ্ছে মাছ পানিতে কিভাবে অক্সিজেন নেয়। আমরা এখানে তো পড়েছিলাম ফুলকা দিয়ে পানিতে অক্সিজেন গ্রহণ করে। এখন তোমাদের আরো এক সহপাঠী এর উত্তর দিচ্ছে মাছ ফুলকার সাহায্যে পানিতে থাকা অক্সিজেন নেয়। এরপরে বলা হয়েছে জলজ পরিবেশের সবচেয়ে বিস্তীর্ণ অঞ্চল হলো সামুদ্রিক পরিবেশ। এই পরিবেশে পানির লবণাক্ততা ও পানির প্রবল চাপ মোকাবেলার জন্য জীবের অভিযোজন ঘটে। বিভিন্ন ধরনের ভাসমান শৈবালই এই পরিবেশের প্রধান উদ্ভিদ। সামুদ্রিক মাছেরও মাথা ও লেজের দিকে সরু এবং মধ্যভাগ চওড়া হয়। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে বলা হচ্ছে বিভিন্ন ধরনের ভাসমান শৈবাল এই পরিবেশের প্রধান উদ্ভিদ। সামুদ্রিক মাছেরাও মাথা ও লেজের দিকে সরু হয় এবং মধ্যভাগ চওড়া হয়। মাঝখানের দিকে চওড়া থাকে আর মাথা লেজের দিকে সরু থাকে। পাখনা ও লেজ সাঁতার কাটতে সাহায্য করে। সামুদ্রিক মেরুদণ্ডী প্রাণীদের ফুসফুস দীর্ঘ সময় ধরে বাতাস জমা রাখে। তাহলে সামুদ্রিক যেই মেরুদণ্ডী প্রাণীগুলো আছে এই মেরুদণ্ডী প্রাণীগুলো দীর্ঘ সময় ধরে তাদের এই ফুসফুসের মধ্যে বাতাস জমা রাখতে পারে। শিকার ও আত্মরক্ষার জন্য এরা আলো, রং ও বিষাক্ত তরল ব্যবহার করতে পারে। জলাভূমি পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর মধ্যে স্থলজ ও জলজ উভয় ধরনের বৈশিষ্ট্য দেখা যায়। উদ্ভিদের পাতা পাতলা থাকে, প্রশস্ত এবং মূল জলজ উদ্ভিদের চেয়ে শক্তিশালী হয়। জলমগ্ন অবস্থায় শ্বাসকার্য চালানোর জন্য শ্বাসমূল বের হয়। জলাভূমি যখন পানিতে পূর্ণ থাকে তখন সেখানে জলজ উদ্ভিদ ও প্রাণীর আধিক্য দেখা যায়। পানি কমে গেলে কিছু কিছু প্রাণী অল্প পানিতে বা কাদার মধ্যে লুকিয়ে থেকে আত্মরক্ষা করে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ পানি যদি কমে যায় তাহলে কিছু কিছু প্রাণী আছে পানিতে বা কাদার মধ্যে লুকিয়ে তাদের আত্মরক্ষা করে। এখন তোমাদের একজন সহপাঠী তোমাদেরকে বলছে সুন্দরী গাছের মূলগুলো মাটির উপরে উঠে আসে কেন।
সুন্দরবনের যে সুন্দরী গাছগুলো আছে ওই সুন্দরী গাছের মূলগুলো মাটির উপরে উঠে আসে কেন তা তোমাদেরকে এখানে বলা হচ্ছে। এখন তোমাদের আরেক সহপাঠী এর উত্তর দিচ্ছে, বলা হচ্ছে সুন্দরবনের মাটি লবণাক্ত ও ভেজা। এর ফলে এই বনের সুন্দরী গাছের মূলগুলো শ্বাসকার্য চালাতে প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণ করতে পারে না। এজন্য কিছু শাখামূল মাটির উপরে উঠে আসে, এদের শ্বাসমূল বলে। শ্বাসমূলে অনেক ছিদ্র থাকে যার মাধ্যমে সুন্দরী গাছ বায়ু থেকে শ্বাসকার্য চালানোর জন্য অক্সিজেন শোষণ করতে পারে। এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে একটা কাজ দেওয়া হয়েছে। তাহলে এই কাজটিতে আমাদেরকে বলা হচ্ছে জীবের বাসস্থান ও অভিযোজনগত বৈশিষ্ট্য খুঁজে বের করো। আমরা এতক্ষণ জীবের বাসস্থান এবং অভিযোজনগত যেই বৈশিষ্ট্যগুলোকে পড়লাম ওই বৈশিষ্ট্য আমাদেরকে এখানে খুঁজে বের করতে বলা হয়েছে। বলা হচ্ছে নিচের ছকে কিছু উদ্ভিদ ও প্রাণীর নাম দেওয়া আছে। এরা কোন পরিবেশে বাস করে এবং এদের কোন কোন বৈশিষ্ট্য উক্ত পরিবেশে টিকে থাকতে সহায়তা করে তা নিচের ছকে লেখো। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে সুন্দরী গাছ, শাপলা, বাজ পাখি, এরপরে শ্বেতভাল্লুক, ফণিমনসা এই প্রাণীগুলো দেওয়া হয়েছে। এই প্রাণীগুলো সম্পর্কে আমাদেরকে এখানে বলা হয়েছে এরা কোন পরিবেশে বাস করে এবং এদের কোন কোন বৈশিষ্ট্য উক্ত পরিবেশে টিকে থাকতে সহায়তা করে তা আমাদেরকে এই নিচের ছকটিতে লিখতে বলা হয়েছে। বলা হচ্ছে কয়েকজন সহপাঠীর সাথে ছকটি মিলিয়ে নিই এবং আলোচনা করি, প্রয়োজনে শিক্ষকের সহায়তা নিই। চলো তোমাদেরকে আমি এই ছকটি তোমরা কিভাবে পূরণ করতে পারো তার জন্য সাহায্য করছি। আমাদেরকে প্রথমে দেওয়া হয়েছে বাসস্থান, আমরা বাসস্থানগুলোকে লিখে দিব, এরপরে অভিযোজনগত বৈশিষ্ট্যগুলোকে লিখে দিব। চলো তাহলে আমরা এই ছকটিকে কিভাবে পূরণ করতে পারি তা দেখে নিই। আমরা এই বাসস্থানের জায়গায় লিখতে পারি সুন্দরী গাছ সুন্দরবনে থাকে, আর এর অভিযোজনগত বৈশিষ্ট্য লিখতে পারি এদের শ্বাসকার্য চালানোর জন্য মাটি ফুঁড়ে উপরের দিকে শ্বাসমূল বের হয়। এরপরে যদি আমরা শাপলা ফুল দেখি, শাপলা ফুল যে উদ্ভিদটা, এই উদ্ভিদটা পুকুর বা বিলে থাকে। অভিযোজনগত বৈশিষ্ট্য হচ্ছে এদের কাণ্ড নরম ও লম্বা এবং পাতায় প্রচুর বায়ু কুঠুরি থাকে যা ভাসতে সাহায্য করে। এরপরে যদি আমরা বাজ পাখি দেখি, বাজ পাখি বনজ পরিবেশে থাকে। এর অভিযোজনগত বৈশিষ্ট্য হচ্ছে শিকার ধরার জন্য এদের রয়েছে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি, শক্তিশালী ডানা এবং বাঁকানো ধারালো ঠোঁট ও নখর। এরপরে যদি আমরা শ্বেতভাল্লুক দেখি, শ্বেতভাল্লুক হচ্ছে মেরু অঞ্চলে থাকে। এর অভিযোজনগত বৈশিষ্ট্য হচ্ছে প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে এদের চামড়ার নিচে পুরো চর্বির স্তর এবং সারা শরীরে সাদা লোম থাকে। এরপরের উদ্ভিদটা হচ্ছে ফণিমনসা। ফণিমনসা মরুভূমিতে থাকে। অভিযোজনগত বৈশিষ্ট্য হচ্ছে পানি ধরে রাখার জন্য এদের কাণ্ড মাংসল ও রসালো হয় এবং পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়। তাহলে আমরা এখানে দেখে ফেললাম কিভাবে আমরা আমাদের এই বাসস্থান এবং অভিযোজনগত বৈশিষ্ট্য দিয়ে এই ছকটিকে পূরণ করতে পারি। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের এই অনুশীলনী যে কাজগুলো আছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।